আসা। আশা করি এই লাইভের মাধ্যমে আপনি বিশেষভাবে উপকৃত হবেন, যেটি পরীক্ষার হলে আপনার সঠিকভাবে বা সুন্দরভাবে পরীক্ষাটি সম্পূর্ণ করার জন্য খুব সহায়ক ভূমিকা পালন করবে। মনে রাখবেন, খুব ভালো জানলেই যে পরীক্ষার হলে ভালো পরীক্ষা হবে ব্যাপারটা কিন্তু তা নয়। খুব ভালো জানার পরেও অনেক সময় কিন্তু পরীক্ষা ভালো হয় না। এর অন্যতম যে কারণগুলো, তার মধ্যে একটা কারণ হচ্ছে হতাশ থাকা বা বেশি এক্সাইট থাকা। মানে কি হবে, কেমন প্রশ্ন হবে, কেমন প্রশ্ন আসতে পারে, এই যে বিষয়গুলো নিয়ে খুব বেশি দুশ্চিন্তায় থাকা, এইটা হতে পারে আপনার পরীক্ষা খারাপ হওয়ার একটা কারণ। তারপরে হতে পারে যে আপনি প্রশ্ন কেমন হবে, আমি কি পারবো না, এই যে সংশয়, এই সংশয়ের কারণে হয়তো পরীক্ষা খারাপ হতে পারে। এরপর পরীক্ষার হলের মধ্যে অনেকগুলো বিষয় থাকে, সেই বিষয়গুলো হচ্ছে মানে আপনার লাক ফেভার করে কিনা, কিংবা আপনি কোনো হ্যাজার্ডের মধ্যে পড়েন কিনা, এটা একটা বিষয়। আমরা ভাগ্যর ব্যাপারটা একটু ছেড়ে দিয়ে যদি বলি, ওটাকে যদি বড় অঙ্কে না বলি, তাহলে বাকিটা হচ্ছে আপনার দক্ষতা, আপনার স্মার্টনেস, এই সব কিছুর উপর নির্ভর করে যে আসলে আপনি ভালো করতে পারবেন কি পারবেন না। মানে আপনি জানেন অনেক, কিন্তু আপনার পরীক্ষাটা কেমন হবে এটা নির্ভর করে আপনার মাইন্ড সেট আপের উপরে। মাইন্ড সেট আপ কেমন? প্রথম মাইন্ড সেট আপ, যেহেতু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, এটা একটা বড় পরীক্ষা। এখানে নিয়োগও যেমন বেশি হবে, প্রাপ্তিও তেমন বেশি। তাহলে নিয়োগ যেহেতু বেশি হবে, প্রাপ্তিও বেশি, তার মানে প্রতিযোগিতাও বেশি। এটা অপেক্ষাকৃত অন্যান্য পরীক্ষার চেয়ে বেশি প্রতিযোগিতা। এর কতগুলো কারণ আছে, সেই কারণগুলো বলি। যেমন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা এখন পর্যন্ত কোটা আছে, এটা একটা কারণ। কারণ এই কোটা থাকার কারণে আপনার বিশেষ করে যারা ছেলে বা যাদের কোনো কোটা নাই, তাদের এটা অ্যাচিভ করতে হলে সেরা নাম্বারটা পেতে হয়, অর্থাৎ সবচেয়ে ভালো মার্কসটা তাকে আর্ন করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো মার্কস পেতে চান, ছেলেদের ক্ষেত্রে বলবো আপনাকে 70+ অ্যাচিভ করতে হবে। তবে এখানে খেয়াল রাখবেন, বেশি অ্যাচিভ করতে গিয়েও অনেক সময় বিপদে পড়তে পারেন। যেমন এখানে নেগেটিভ মার্ক আছে 0.25, আপনারা জানেন। এখন 0.25 মার্কের একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে, এটা আমি একটু পরে বলতেছি, যে পরীক্ষার হলে ধরেন 1 ঘন্টার পরীক্ষা, আপনি কি ডিসিশন নেবেন, আপনার পরীক্ষাটা আসলে কেমন দেওয়া উচিত, কিভাবে দেওয়া উচিত, এটা নিয়ে একটু পরেই কথা বলতেছি। বাট এই নেগেটিভ মার্ক অর্থাৎ 0.25, এটাকেও আপনি নেগেটিভভাবে ব্যবহার করতে পারেন, তাতেও পজিটিভ কিছু রেজাল্ট আসতে পারে। ধরেন আপনি জানলেন আপনি একটা মেল পারসন, মানে ছেলে মানুষ, দেয়ার ইজ নো কোটা, দ্যাট মিন্স মানে আপনাকে 70+ মার্কস পাওয়া দরকার, পেতে হবে। সেই ক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে গিয়ে দেখলেন যে আপনার 50টি কমন। আমরা ফার্স্ট 30 মিনিটস আমাদের ভাগ্য নির্ধারণ হবে, কারণ যে 80টি প্রশ্ন থাকবে, এই 80টি প্রশ্নের মধ্যে অ্যাবভ অর বিলো 60 অ্যারাউন্ড 60 প্রশ্ন ইজি থাকবে। 20টি প্রশ্নের মধ্যে 10টা প্রশ্ন কঠিন থাকবে, 10টা প্রশ্ন কনফিউজিং থাকবে। তাহলে 60টি প্রশ্ন থাকবে হচ্ছে ইজি, যা সবার জন্য কমন। এই 60টি প্রশ্ন খুব ঠান্ডা মাথায় দাগাইতে হবে। এই 60টি প্রশ্নের মধ্যে কোনো ভুল করা যাবে না।
ধরেন খুব সহজ একটা প্রশ্ন আসলো, সে বলল যে দ্বৈত শাসন চালু হয় কবে। তো আপনি জানেন দ্বৈত শাসন চালু হয় 1765 সালে। এই প্রশ্নটা আপনি ভুল করে বসলেন। এই যে সহজ প্রশ্নটা ভুল করলেন, তার মানে আপনি গণ, আপনি কিন্তু আর ভালো করতে পারবেন না। এই ধরনের প্রশ্ন ভুল করা যাবে না। এখন আপনি খেয়াল করলেন যে আমি এই মুহূর্তে যা রেকর্ডে বললাম, ঘটনাটা ঘটে নাই। ঘটনাটা কি ঘটেছে? ধরেন ঘটনাটা ঘটে গেছে, আপনার 50টি প্রশ্ন আপনি কমন পেয়েছেন, আপনি একজন মেল পারসন, আপনার আর প্রশ্ন কমন নাই। এখন কি করবেন আপনি? আর আপনি ভাবতেছেন প্রলয় ছাত্র বলছে 70 প্রশ্ন, মানে 70 মার্কস প্লাস পাইতে হবে আপনাকে, তা আপনি তো 50টির বেশি পারেন না। এখন কি করবেন আপনি? আবার আপনি মেল পারসন, তাহলে আপনার 70 প্লাস লাগবে। আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, খুব কাজে লাগতে পারে। এখন করণীয় কি আপনার? এখন করণীয় হচ্ছে আপনার যে বাকি 30টি প্রশ্ন আছে, বুঝে বুঝে আপনাকে দাগিয়ে আসতে হবে। মায়া করার কোনো দরকার নেই। আপনি এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেন, আরে আমি তো 50টির বেশি পারি না, তার মানে আমাকে 70 প্লাস পাইতে হবে, তাহলে তো ফেল, এমনিই ফেল। তো যেহেতু এমনিতেই ফেল, সেহেতু আর বাকি 30টি কারোর জন্য রেখে আসার কোনো প্রয়োজন নেই। বাকি 30টি কারোর জন্য রেখে আসার কোনো প্রয়োজন নেই। তাহলে 30টি প্রশ্ন কি আপনার যা মন চায় তাই দাগাবেন? একটা এ, একটা বি, একটা সি, একটা ডি? না, আপনি তা দাগাবেন না। আপনি কি করবেন? এই 30টি প্রশ্ন একবার রিভিশন দিবেন, সময় নেবেন 5 মিনিট। রিভিশন দেওয়ার সময় কোন দুইটাকে আপনার উত্তর মনে হচ্ছে ওইটার নিচে একটা দাগ দিবেন, দিয়ে যেটাকে আপনার বেশি কারেক্ট মনে হয়, মানে থাকে না পার্সেন্টেজ, থাকে না যে যেটাকে একটু বেশি মনে হচ্ছে যে এটা বেশি আমার কাছে সঠিক উত্তর মনে হইতেছে, ওইটার নিচে আন্ডারলাইন করবেন, করে যাবেন 30টা একটানা করে যাবেন। করে যেটা যেটার নিচে আন্ডারলাইন করছেন ওইটাই বৃত্ত ভরাট করবেন বাকি 30টা। এতে গেম চেঞ্জ হইতে পারে। যদি আপনার গেজ ভালো হয় বা আপনার অ্যাজাম্পশন যদি ভালো হয়, 30টির মধ্যে যদি 20টি সঠিক হয়ে যায়, তাহলে আপনি পাবেন 20 মার্ক, হয়ে গেল 70। আর 10টা ভুল করছেন, তার জন্য আপনার কাটা যাবে হচ্ছে 10 তো গেলই, আর 2.5 মার্ক, তাহলে আপনি 67.5 পাচ্ছেন। সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সম্ভাবনা থাকে। বাট আপনি 50টি পাওয়ার পর বা 50টি পারার পর বাকি 30টি যদি রেখে চলে আসেন, আপনার কিন্তু আর কোনো পসিবিলিটি থাকলো না। ক্যাটাগরি এ, অর্থাৎ আমি এক ধরনের প্রার্থীদেরকে বোঝাইতে সক্ষম হলাম। মানে আমি বলতে চাই 80 মার্কের মধ্যে, দেখেন 80 মার্কের মধ্যে আপনার 50টা পারেন, বাকি 30টা পারেন না। আবার আপনি মেল, পুরুষ, তাহলে আপনাকে কি করতে হবে? এই কেউ কি আমার কথা শুনছেন না এতক্ষণ? হায় হায়, আপনারা কি আমার কথা কেউ শুনছেন না এতক্ষণ? আপনারা কি আমার কথা কেউ শুনছেন না? ওকে, আচ্ছা, যে কথা বলছিলাম, তাহলে আপনি মেল পারসন, আপনার কোনো কোটা নাই, আপনাকে পেতে হবে কত? 70 প্লাস। তাহলে বাকি 30টির মায়া ত্যাগ করেন, 5 মিনিট সময় নেন। 5 মিনিটের মধ্যে 30টি যেটি আপনার কাছে সঠিক উত্তর মনে হচ্ছে প্রশ্নে এই উত্তরের নিচে দাগ দেন, এই উত্তরের নিচে দাগ দেন, দিয়ে আপনি দ্রুত ভরাট করে ফেলেন। ডানে বায়ে তাকানোর টাইম নাই। এটা গেল ক্যাটাগরি এ, অর্থাৎ একদম যারা অবলা, কোনো কোটা নাই, একদম অবলা, কোনো কোটা নাই যাদের। এবার আসেন, আপনার কোটা আছে কিন্তু আপনি ছেলে, পোষ্য কোটা আছে কিন্তু আপনি ছেলে, মেয়ে না। সেই ক্ষেত্রে আপনার ধরতে হবে আপনাকে 60 থেকে 65 পেতে হবে, 60 থেকে 65 পেতে হবে আপনাকে। কোটা থাকার পরেও রিস্ক নেওয়া যাবে না। কমে যদি হয় হলো,
আবার এই নাম্বারটা তো আপনার কাজে লাগবে, এই কারণে আপনি কোনো রিস্ক নেবেন না। আপনার ক্ষেত্রে যেটা, আপনিও পরীক্ষা দিতে গিয়ে দেখলেন যে প্রথমে আধা ঘন্টায় আপনি দেখলেন, আপনার মনে রাখবেন গেম চেঞ্জ হবে আধা ঘন্টায়। প্রথম 30 মিনিট, এই 30 মিনিটে যা পারেন তাই দেখাবেন, এক চান্সে পারেন এবং ভুল না। তো আপনি প্রথম 30 মিনিটে দেখলেন 60টা প্রশ্ন পেরে গেছেন, আপনার পোষ্য কোটা আছে, আপনি পুরুষ, আপনি আর ভুলেও কলমের দাগ দিয়েন না। বাকি 20টার প্রতি কোনো চেষ্টাই করেন না, করলেই লস খাবেন, কারণ আপনি 60ই পাস করবেন, কারণ বাকি 20টা পারেন না, আপনার আর দরকার নাই। এবার আসেন, আপনি মেয়ে, আপনি ফিমেল পারসন, আপনার কোটা টোটা সব আছে, এভরিথিং ইজ ওকে, পোষ্য কোটা নাই, আপনার মেয়ে নারী কোটা আছে আর কি। মনে রাখবেন আপনাকে 60 পেতে হবে। কম পাওয়া লাগলে এটা আপনার জন্য গুড লাক, এটা নিয়ে টেনশন করেন না, আপনার 60 পেতে হবে। এবার আসেন, আপনিও দেখলেন প্রথম 30 মিনিট দিয়ে 80টা প্রশ্ন রিভিশন হয়ে গেল, দেখলেন আপনি 50টা পারেন, এর বেশি পারেন না, কিন্তু আপনার তো মাথায় ঢুকছে প্রলয় স্যার বলছে 60 পেতে হবে, কি করণীয়? এখন আপনার হাতে লিড আছে 30টা প্রশ্ন। এই 30টি প্রশ্নের মধ্যে থেকে আপনাকে কেটে ছিঁড়ে আরও 10 মার্ক পেতে হবে। কিভাবে পাবেন? 30টি প্রশ্ন রিভিশন দিতে গিয়ে আপনি যদি দেখেন এক চান্সে 10টা পারতেছেন, তাহলে 10টা দিবেন, আর দিবেন না। কিন্তু 10টায় রিস্ক হয়ে যাবে, কারণ যেহেতু ওই 10 প্রশ্ন 30টা প্রশ্নই আপনার কাছে কনফিউজিং, সেহেতু আপনি 10 নাও পেতে পারেন। এখান থেকেও আপনি দেওয়ার পরে 2-3 কমে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি টার্গেট নেন 20টি প্রশ্ন দিবেন বাকি 30টির মধ্যে, এবং 20টি প্রশ্ন এত চমৎকারভাবে বুঝে বুঝে দিবেন, যেমন অঙ্ক হতে পারে। যেমন অঙ্কের ক্ষেত্রে আমরা যে ভুলটা করি সেটা বলি। প্রিলিমিনারি পরীক্ষায় অঙ্ক যদি একবারে না মিলে, ওই অঙ্কটা করা উচিত না। কেন উচিত না? কারণ স্বতন্ত্রভাবে আপনাকে কোনো সাবজেক্টে পাস করাবে না। একটা অঙ্ক আপনি 2 মিনিট ট্রাই করলেন, 2 মিনিট, 2 মিনিট পরে মিলল না, তাহলে লস কয় মিনিট? 2 মিনিট। আর একবার ট্রাই করলেন, আরও 3 মিনিট, লস কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট পরে মিলল না, তাহলে লস কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিট পর মিলল, লাভ কি? লাভ 1 মার্ক। লাভ কি? লাভ 1 মার্ক। আর লস কি? 5 মিনিট। এই 5 মিনিটে বাংলা, সাধারণ জ্ঞান, ইংলিশ আপনি বুঝে বুঝে কমপক্ষে 10টা প্রশ্নের উত্তর দিতে পারবেন। কারণ টাইম ম্যানেজমেন্ট ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সাম। আপনি যদি টাইম ম্যানেজমেন্ট সুষ্ঠুভাবে না করতে পারেন, আপনি ভালো করতে পারবেন না পরীক্ষায়। আপনি 5 মিনিটে অন্য প্রশ্ন দিতে পারতেছেন 10টা, 10টার মধ্যে আমি ধরে নিচ্ছি 3টা ভুল, তাহলে 7 মার্ক, 3টা 0.75 কাটা, তার মানে আপনি পাচ্ছেন 6.25। 6.25 পাচ্ছেন আপনি। তাহলে এইখানে 5 মিনিট পরে অঙ্কটা মিললে পাইতেছেন 1, আর এখানে 5 মিনিট যদি মাথা ঠান্ডা করে 10টা প্রশ্নের উত্তর দেন, 3টা যদি কাটা যায়, পাইতেছেন 6.25। আপনাকে বুঝতে হবে বেনিফিটের জায়গাটা, আপনাকে বুঝতে হবে। কারণ বেলা শেষে যেটা ঘটবে সেটা হলো, আপনার দেখবেন শেষের দিকে গিয়ে প্রশ্ন রয়ে গেছে কিন্তু টাইম নেই, হাতে টাইম নেই, খুব বিপদে পড়ে যাচ্ছেন আপনি। প্রশ্ন রয়ে গেছে, টাইম নাই, পারতেন, সময় পাইলে পারতেন, এই কারণে আপনি আর পরীক্ষার হলে টাইম পান না। আপনার টাইমটা কিল হয় এই কারণে, বিকজ আপনি দেখতে পাচ্তেছেন যে অঙ্ক একটা করতেছেন, কেউ 5, হ্যাঁ বিজ্ঞানের একটা কোটা আছে, কেউ 5 মিনিট মিলে একটা অঙ্ক, আপনার টাইমই 60 মিনিট। আপনি যদি একটা অঙ্ক 5 মিনিট মিলাইতে সময় নেন, তাইলে আপনি ইউ আর নট কম্পিটিটর, পারফেক্ট কম্পিটিটর। আপনার জন্যই পরীক্ষা না। আপনার জন্য অঙ্কর ক্ষেত্রে যেটা করতে হবে, আপনি যদি একবারে পারেন, আপনি যদি ওই অঙ্কের প্যাটার্ন বোঝেন, ওই অঙ্কের ল্যাঙ্গুয়েজ বোঝেন, ওই অঙ্কের যদি আপনি ক্যালকুলেশন বোঝেন, আপনার একবারেই হয়ে যাবে। যদি একবারে না হয়, কি কি ঘটনা ঘটতে পারে? অঙ্কটা একবারে মিলে নাই, তাহলে কি কি ঘটতে পারে? 1 নাম্বার ওই অঙ্কটা আপনি পারেন না। 2 নম্বর, পারেন, ভুলে গেছেন, সিস্টেম ভুলে গেছেন। 3 নম্বর, অঙ্কটা ঘুরাই দিয়েছে, আপনি ধরতে পারেন নাই।
4 নাম্বার অঙ্কের উত্তরটাই ভুল আছে। দেখেন, এই জন্য এই অঙ্কটা নিয়ে যদি আপনি দীর্ঘ সময় ট্রাই করেন, তাইলে কি হবে, আপনি ওই অঙ্কটা হয়তোবা 5 মিনিট পরে হবে, হইলে 1 মার্ক আপনার লাভ, হয়তোবা হবে না, তাহলে আপনার মার্কও লস, টাইমও লস। তাইলে আপনার করণীয় কি? করণীয় হচ্ছে আপনার যাদের কোটা আছে 60, এটা টার্গেট করে পরীক্ষার হলে যান। কোটা নিয়ে আর কথা বলবো না, আমি কৌশল নিয়ে কথা বলতেছি। আমি প্রথম থেকে আবার বলি, এইগুলো আর বলবো না। কি করবেন? পরীক্ষার হলে ঢুকলেন, ওএমআর শিট পাইলেন, প্রশ্নপত্র পাইলেন, মাথা থেকে ঝেড়ে ফেলেন কে প্রশ্ন পেয়ে পরীক্ষা দিবে, কে অসুধ উপায় অবলম্বন করে পরীক্ষা দিবে, এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলেন। এগুলো আপনার কল না, এগুলো আপনার দরকার নাই। আপনার মধ্যে যদি মেধা থাকে, আপনি যদি চাকরির যোগ্য হন, কেউ না হোক সৃষ্টিকর্তা আপনার চাকরিটা দিয়ে দিবে। আপনাকে যদি দেখার কেউ না থাকে, একজন দেখার আছে, সেটা একজনই সৃষ্টিকর্তা, অন্য কেউ নাই। আপনার সাথে কেউ নাই, সৃষ্টিকর্তা আছে, এটা মনে রাখবেন, ঠিক আছে? অতএব আপনি প্রশ্ন পান নাই আগে থেকে, আপনি কোনো অসৎ উপায় অবলম্বন করতে পারেন নাই, আপনি টাকা দেন নাই, মাথা থেকে ফার্স্ট এটা ঝেড়ে ফেলেন। দুর্নীতি রাষ্ট্র করে না, দুর্নীতি আমরা করি। দুর্নীতি আমরা করি, দুর্নীতি রাষ্ট্র করে না। আমরা যদি দুর্নীতি ছেড়ে দেই, রাষ্ট্রে কোনো দুর্নীতি থাকে না। বুঝতে পেরেছেন? এইটা মাথা থেকে ঝাড়েন, কারণ এইটা যদি মাথায় থাকে আপনার পরীক্ষা খারাপ হবে। ঢুকলেন, প্রশ্নপত্র পাইলেন, ওএমআর পাইলেন, সুন্দর করে ওএমআরটা ভরাট করবেন। ওএমআর ভরাট ভুল করা যাবে না। এখানে আপনার বৃত্তটা সুন্দর করে ভরাট করতে হবে, কাটাছেঁড়া করা যাবে না, কোনো প্রকার কাটাছেঁড়া করা যাবে না, ক্রস চিহ্ন দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। একদম আপনি বুঝে আপনার রোল নম্বরের ডিজিট কয়টা আর ঘর কয়টা আগে গুনে নেন। যদি দেখেন যে রোল নম্বরের ডিজিট আর ঘরের মধ্যে কোনো মানে পার্থক্য নাই, কোনো সমস্যা নাই, আপনি লাস্টের তে শুরু করেন আর ফার্স্টের তে শুরু করেন, কোনো সমস্যা নেই। আর যদি দেখেন যে না, এখানে একটা পার্থক্য আছে, একটা ঘর বেশি বেশি থাকতে পারে, কম থাকবে না, বেশি, তাহলে অবশ্যই আপনি ওইখানকার পরিদর্শকের সহযোগিতা গ্রহণ করেন। যে আমার রোল নম্বর হচ্ছে 6 ডিজিট, ঘর আছে 5টা, ঘর আছে 7টা, আমি এখন করব কি? যদি পরিদর্শক আপনাকে কোনো কিছু না বলে, তাইলে আপনি যে কাজটা করবেন, শেষের ঘরটা খালি রাখতে পারেন, অথবা পরিদর্শকের পরামর্শ নেওয়াটাই আপনার জন্য ভালো। তবে এরকম কেস ঘটে না, এটা এমনি বলতেছি, যদি ঘটে আর কি। আচ্ছা, আপনি রোল নম্বর ভরাট করলেন, যা যা আছে, আপনার জেলা মনে রাখবেন, কোন জেলা দিয়ে কোন জেলার পরীক্ষার্থী, ওই জেলাটা চাইবে। এইগুলো ভরাট করার পর প্রশ্নপত্র পাইলেন। প্রশ্ন পাওয়ার পর কোনো হতাশ হওয়ার দরকার নাই, কোনো মানে হেজিটেট হওয়ার দরকার নাই, কোনো ফ্রাস্ট্রেশনে ভোগার দরকার নাই। আপনি জাস্ট কলমটার প্রশ্নটা হাতে নেন, নিয়ে দাগ দিতে থাকেন কোনটা কোনটা পারেন। দাগ দিবেন বলতে এমন না যে আগে প্রশ্ন দাগাবেন পরে ওএমআর ভরাট করবেন দেখে দেখে, এই কাজ করতে যান না। এইটা করলে দেখা যাচ্ছে কি, কোনো কারণে আপনার এমনও হবে যে সবই বড় হাতের লেখেন, মা বাবার সবই বড় হাতের লেখেন, হ্যাঁ হ্যাঁ, আপনার এমন ঘটনা ঘটতে পারে যে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল, আপনি দোষী না, কিন্তু হয় না যে এই যে যেমন নিউ মার্কেটে কি হলো, নিউ মার্কেট ঢাকা কলেজের মধ্যে যে যুদ্ধ হইলো, তৃতীয় বিশ্বযুদ্ধ, এই যুদ্ধে কি হইলো, এই তৃতীয় বিশ্বযুদ্ধে মারা গেল একটা নিরীহ ছেলে, যে হচ্ছে কুরিয়ার এর কাজ করতো আর কি, ডেলিভারির কাজ করতো। এই নিরীহ ছেলেটা মারা গেল এই তৃতীয় বিশ্বযুদ্ধে, তাই না? তো পরীক্ষার হলে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, অন্য দোষে আপনি ফেসে যেতে পারেন। যথাযথ কারণে আপনি যদি প্রশ্নে দাগায় রাখেন, উত্তরপত্র ভরাট না করেন, এরকম অপ্রীতিকর ঘটনার পর যদি আপনার ওএমআর শিটটা নিয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি লস করলেন। অতএব একটা প্রশ্নে আপনি দেখলেন যে এটা পারি, উত্তর গ, আপনি সাথে সাথে দাগায় ফেলেন। এইভাবে আপনার প্রথম টার্গেট হলো ফার্স্ট 30 মিনিটস। এইটাই আপনাকে, আপনার পরীক্ষাটা ভালো হলো না পরীক্ষাটা মন্দ হলো, এইটা আপনার ফিক্সড আপ করে দিবেন, ফিক্সড করে দিবে, হ্যাঁ, নির্ণয় করে দিবে যে আপনার পরীক্ষাটা কি ভালো হয়েছে না আপনার পরীক্ষাটা মন্দ হয়েছে। 30 মিনিট পর আপনি 1 মিনিটের বিরতি নেন, সেটা হচ্ছে ব্রেনকে রেস্ট দেন। 1 মিনিট, 1 মিনিট, বেশি সময় নাই। 30 মিনিট পর 1 মিনিট ব্রেনকে রেস্ট দেন। ওই 1 মিনিটে কি করবেন, প্রথম 30 সেকেন্ডে গুনে ফেলবেন কটা দাগাইছেন। তো গুনলেন, গুনে দেখলেন, এই যে আমি যেটা বলছি 50টা, 40টা, 30টা, নানান ঘটনা ঘটতে পারে।
30-40টা হলে তো আপনি খুব বিপদে আছেন। হ্যাঁ, প্রশ্নে খসড়া করা যাবে। আপনি তো খুব বিপদে আছেন যদি 30-40টা হয়, খুব বিপদে আছেন, কিন্তু মাথায় রেখেন 30-40টা হওয়া মানে কি আপনি খুব বিপদে আছেন। এবার পরের 30 মিনিট কিচ্ছু করার নাই ভাই। আপনার মনে করেন ওই যে একটা রোগ আছে গ্যাংগ্রিন, তো ওটা যদি আপনি ধরেন হাতে হইলো, এখন হাত যদি কেটে নেয় ফেলেন, তাইলে এটা ছড়াইতে থাকবে, সারা শরীরে ছড়াই যাবে, তখন সিদ্ধান্ত নিতে হাত কেটে ফেলতে হবে। বা এরকম ধরনের যদি কোনো শ্বাসের রোগ থাকে যে এটা যদি এখান থেকে কেটে না ফেলেন তাহলে ছড়াইতেই থাকবে, তাইলে ভাই আপনি তো শেষ। আপনি প্রথম 30 মিনিট দিয়ে দেখলেন 30টা পারেন, 40টা পারেন, তার মানে আপনি শেষ। এবার পরেরগুলো রেখে আসার কোনো প্রয়োজন নাই। পরেরগুলো বুঝে বুঝে আপনাকে দাগায় দিতে হবে, কোনো কারণই নাই কারোর জন্য রেখে আসা পরেরগুলো। কিন্তু প্রথম 30 মিনিট বা 40 মিনিটই ধরলাম আপনি 60টা পেরে গেছেন, এবার কিন্তু আপনি একটা ভালো জায়গায় চলে আসছেন। এখন বুঝে কাজ করতে হবে, তখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি কি কোটাধারী নাকি আপনার নন কোটা, এটা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। কোটাধারী 60+ পেরে গেছেন, আপনারা রিস্ক নেওয়ার দরকার নাই। আপনি নন কোটা 60তে কিচ্ছু আসা যায় না, আপনাকে আরও মার্কস তুলতে হবে। এইভাবে করে আপনাকে পরীক্ষার হলে 30 মিনিট পরে একটা ডিসিশন নিতে হবে। যদি এই ডিসিশনটা আপনি 30 মিনিট পরে পারফেক্ট নিতে পারেন, তাইলে ইউ উইল অ্যাচিভ ইউর গোল। অ্যাডমিটে খসড়া করলে কি সমস্যা হবে স্যার? না, অ্যাডমিটে খসড়া আপনি করবেন কেন? অ্যাডমিটে কোনো খসড়া করবেন না, প্রশ্নে করবেন। ঠিক আছে, মেয়েদের কথা বলেছি 60+। না, অ্যাডমিট কার্ড দুইটা নিয়ে একটা রাফ করা যাবে না। আপনি এক্সট্রা কোনো পেপারস নিয়ে রাফ করতে পারবেন না। আপনি রাফ করতে পারবেন প্রশ্নে, এটা ছোট ছোট রাফ করবেন। এটা পরীক্ষার হলেও আপনার জিজ্ঞাসা করার দরকার নাই। অনেক আছে যে স্যার আমি কি রাফ করতে পারবো প্রশ্নে, তো দেখা গেল স্যারেরই জানা নাই, ওখানে দায়িত্বরত যে আছে তারই জানা নাই। সে না 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 প্রশ্নে রাফ করো না, সে গেলো জানেই না, সে বলে গেলো আপনি একটা বিপদে পড়ে গেলেন। জিজ্ঞাসাই করার দরকার নেই, আপনি প্রশ্নে রাফ করবেন, নাহলে আপনি রাফ করবেন কোথায়? আপনি ওএমআরে কোনো বাড়তি দাগ দিবেন না, অ্যাডমিটেও কোনো দাগ দেওয়ার দরকার নাই। অ্যাডমিটে দাগ দেওয়ার কারণে আপনাকে পরিদর্শক আটকাই ফেলতে পারে, বলতেই পারে, একটা ফাও কথা বলতেই পারে। এই জন্য অ্যাডমিটে কোনো দাগ দেওয়ার দরকার নাই, আপনার প্রশ্নেও কোনো দাগ আপনার ওএমআরেও দাগ দেওয়ার দরকার নেই। আপনি দাগ যা দেবেন প্রশ্নে দিবেন, ছোট ছোট লিখবেন। দাগ দেওয়া আর খসড়া করা তো অঙ্কটাই, তাই না? 20টা অঙ্ক, ওই অঙ্কের পাশেই একটু একটু খসড়া করলেন। যে অঙ্ক পারে শর্টকাট, সে তো সামান্য এতটুকু লিখেই তো সে শেষ করে ফেলতে পারে, তাই না? তার তো আর বেশি কিছু দরকার হয় না। হ্যাঁ, কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই, মেসেঞ্জারে যোগাযোগ করেন। ইসলামের ইতিহাস সংস্কৃতির ছাত্র আমার কত পেতে হবে? এটা ভাই আপনি কিসের ছাত্র ডাজেন্ট ম্যাটার, আপনি কত পেতে হবে আমি লাইভে বলছি, আপনারা এটা শুনে নিন। আর যারা শুনতে পারেন নাই, আমি ইউটিউবে দিয়ে দিব রাতে, বেসিক জিকে বাই প্রলয় স্যার, এই চ্যানেলে ঢুকে দেখে নিন। কোটাহীনদের 65-68 চাকরি পাওয়ার সম্ভাবনা কেমন প্লিজ জানাবেন। কোটাবিহীনদের 68 খারাপ না, তবে 70 পাইলে ভালো হয়। তবে যদি এরকম হয় যে 68 পারেন আর পারেন না, সেই ক্ষেত্রে খুব একটা রিস্ক নিয়েন না। সেট কোডের ব্যাপারটা একটু ক্লিয়ার করেন। সেট কোডের ব্যাপারটা কি ক্লিয়ার করব বলেন? আপনাকে যে ওএমআরটা দিবে, ওই ওএমআরে সেট কোড হইল থাকবে, ধরেন সেট কোড যাই থাকুক, আপনি প্রশ্ন পাওয়ার পর কোন সেটের প্রশ্ন পাইছেন ওইটাই ভরাট করবেন। আপনি অন্যটা ভরাট করলে তো হবে না। জাতীয় পরিচয়পত্রটা সাথে করে নিয়ে যাবেন, মেন কপিটা সাথে করে নিয়ে যাবেন। এটা ওরা নিতে বলে, যদি কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে ওরা দেখতে চায়, এই জন্য জাতীয় পরিচয়পত্রটা সাথে করে নিয়ে যান। পোষ্যকোটা হলে মেয়েদের কত লাগবে? 60। আপনি 60 টার্গেট করে পরীক্ষার হলে যান, চাকরি পেয়ে যাবেন। যান, যদি 60 পান চাকরি পেয়ে যাবেন। ঠিক আছে, আমার ফেসবুক আইডি থেকেই আমি লাইভ করতেছি। হ্যাঁ, এটাই আমার ফেসবুক আইডি। আমি এখন যে আইডি থেকে লাইভ করতেছি এটাই আমার ফেসবুক আইডি, প্রলয় পাল, PROLAYPAUL, এটাই আমার আইডি। আমার আইডি থেকেই আমি লাইভ করতেছি। নারী প্লাস পোষ্য কোটায় কত মার্ক লাগবে জবের জন্য? 60। আপনি নিচে মানে নিচে পাওয়ার চিন্তাই করেন না, 60। এবার কম্পিটিশনও বেশি হবে।
1 ঘন্টা আগে যেতে কেন বলল? 1 ঘন্টা আগে থেকেই হয়তো প্রবেশ করাবে। কালকে হয়তো কিছু চেকের ব্যাপার আছে, যেহেতু প্রাইমারি পরীক্ষা নিয়ে একটা স্ক্যান্ডাল আছে এর আগে পরে, এই কারণে আগে যেতে বলছে। হয়তো করবে। মেয়ে এবং বিজ্ঞান দুইটাতেই কোটা থাকলে কত টাকা পাবো? ভাই, যাদের কোটা আছে 60 পেতে হবে, এর নিচে চিন্তা করে পরীক্ষার হলে যায়েন না। যাদের কোটা নাই 70 পাইতে হবে। আর 60 জায়গায় যদি আপনি 58-57 পান, সেই ক্ষেত্রে আপনি যদি আর না পারেন তাহলে রিস্ক নিয়েন না। মনে রাখবেন 0.25, তো এখানে আপনার অ্যাজামশন পাওয়ার কেমন? কৌশলে মোবাইল নিয়ে যেতে পারবে কি? সব সময় মোবাইল না নেওয়ার জন্য বলে, কিন্তু কৌশলে সবাই নিয়ে যায়। সবাই মোবাইল না নেওয়ার জন্য বলে, কিন্তু কৌশলে সবাই নিয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে ওই মোবাইলটা রেখে দিতে হবে টিচারের পাশে, টেবিলে রেখে দিতে হবে। এইগুলো করতে হবে আপনাকে আর কি। কৌশলে মোবাইল নিয়ে আপনি কি করবেন? লাভ কি আপনার? যদি না নেওয়ার প্রয়োজন হয়, মোবাইল নেওয়ার দরকার নাই। অতিরিক্ত ঝামেলা নেবেন কেন? পরীক্ষার হলে যদি আপনাকে 2 মিনিট প্রশ্ন করে, ওই 2 মিনিটেই তো পরীক্ষা নষ্ট হয়ে যাবে আপনার। তাহলে আজকের আলোচনা সামারি করি, একদম শেষ পর্যায়ে চলে আসছি। কোনো কোটা নাই, ইউ হ্যাভ নো কোটা। নারী কোটা, পোষ্য কোটা, বিজ্ঞান কোটা নাই। আপনাকে 70 পেতে হবে। আপনি এই টার্গেট করে পরীক্ষার হলে যান। কোটা আছে, আপনাকে 60 পেতে হবে। আপনি এই টার্গেট করে পরীক্ষার হলে ঢোকেন। দেখলেন আপনার পরীক্ষা হলো প্রথম আধা ঘন্টা, প্রথম 30 মিনিট হলো আপনার পরীক্ষা। কারণ এই 30 মিনিটে আপনি কতটা পেরেছেন, এটা দিয়ে আপনি বুঝবেন যে আপনি আসলে কেমন পারছেন। বুঝতে পেরেছেন? কোটা কি রিটেনে দেখবে নাকি ভাইভাতে? কোটা এখানেই দেখবে, অর্থাৎ পিলিতেই আপনার কোটা দিয়েই পাশ করাবে। ঠিক আছে? দেখলেন প্রথম আধা ঘন্টায় 50%। তার মানে আপনি কোনো কোটা থাকলেও পাশ করবেন না, না থাকলেও পাশ করবেন না। পরের 30 মিনিটে আপনাকে মাথা ঠান্ডা করে বাকিগুলো সব খতম করতে হবে, কিচ্ছু করার নাই। ঠিক আছে? বাকিটা বলছি, প্রথম থেকে অনেক কথা বলছি, বেশিক্ষণ ভিডিও করব না। আপনারা যারা পরে জয়েনিং করছেন, প্রথম থেকে যে কথাগুলো বলছি একটু দেখে নিন, আশা করি উপকৃত হবেন। যারা পরে জয়েনিং করেছেন একটু দেখে নিন, উপকৃত হবেন। ঠিক আছে? আর কোনো কথা? আগামী দিনের প্রাইমারি শিক্ষক শিক্ষিকা জব সলিউশন শেষ করলে আপনি এখন কিভাবে জব সলিউশন শেষ করছেন, দ্যাট ইজ কোশ্চেন। আপনি জব সলিউশন কি পড়ার জন্যই পড়ছেন, নাকি কোনো রকম চোখ বুলাইছেন, নাকি ব্যাখ্যা সহ ভালো করে পড়ছেন? এটা হচ্ছে একটা ভাইটাল কোশ্চেন। জব সলিউশন কোনগুলো শেষ করছেন, কি পড়ছেন? শুধু প্রাইমারি পড়ছেন, নাকি বিসিএস পড়ছেন, নাকি আদার্স পড়ছেন, নাকি পড়ার জন্য পড়ছেন, নাকি ভালো করে পড়ছেন? যদি খুব ভালো করে পড়ে থাকেন, জব সলিউশন যদি ব্যাখ্যা সহ খুব ভালো করে পড়ে থাকেন, তাহলে আপনার বিসিএস পিলি পর্যন্ত হয়ে যাবে। বিসিএস পিলি পর্যন্ত আপনার হয়ে যাবে, প্রাইমারি তো হবেই। সালের প্রশ্ন পড়ে খুব বেশি প্রশ্ন কমন পাওয়ার সুযোগ নাই। আমি তো দেখছি গত বছর ধরে আপনার সারা বছর সব বইগুলোতে প্রিভিয়াস 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 করছেন, খুব একটা বেনিফিটেড হবেন বলে মনে হয় না। আর মনে রাখবেন, প্রশ্ন যদি খুব সহজ হয়, সেই ক্ষেত্রে চাকরি পাওয়াটা আরও কঠিন হয়ে যায়। কারণ তখন দেখবেন খুব কাছাকাছি মার্ক পাচ্ছে সবাই, হাফ মার্কের জন্য বাদ পড়ে যাবেন আপনি। ভিডিওটা আপনি পাবেন বেসিক জিকে বাই প্রলয় স্যার, এই নামে ইউটিউব চ্যানেল আছে, রাত 10টার পরে পেয়ে যাবেন আপনি। বেসিক জিকে বাই প্রলয় স্যার লেখেন, BASIC জিকে বাই প্রলয় স্যার, ইউটিউবে গিয়ে সার্চ দেন, আমরা দেখতে পাবেন। এই সুন্দর চেহারাটা ইউটিউবে গেলে পেয়ে যাবেন। ঠিক আছে? দ্বিতীয় ধাপে পরীক্ষার্থীদের অনিয়মিত স্টুডেন্টের জন্য রিটেনে ঠেকার উপায় কি স্যার? দ্বিতীয় ধাপ নিয়ে আজকে কোনো কথা বলবো না, দ্বিতীয় বা ধাপ নিয়ে কথা বলবো পরশুদিন থেকে। স্যার, আমার উপজেলায় আবেদন 850 আর মোট পোস্ট 120, কোনো কোটা নেই, কত পেতে হবে একটু ধারণা দেন। 850 না, 120টা পোস্ট, আপনি 60 থেকে 65 আপনাকে পেতে হবে, যেহেতু পোস্ট মেলা।
কম না। ছেলেদের কোটা থাকলে 60 পেতে হবে, 60 কোটা থাকলে 60, না থাকলে 70। প্রথম ধাপে তারা রিভিশনেরও সময় পেল না, আর কত সময় পাবে বলেন? এই পরীক্ষা তো আর 1 বছর 1.5 বছর